This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বিগ বল বা ইনফরমেশন বলের দিকে তাকান, দেখে নিন টপ 10 ব্রেকিং। 1 নম্বর, কনসেনচুয়াল সেক্স প্রমাণে মরিয়া মনোজিৎ, মানে মনোজিতের আইনজীবী আজকে আদালতে সওয়াল জবাব পর্বে এভাবেই তাদের যুক্তি তারা পেশ করেন। 2, মনোজিতের ঘাড়ে লাভ বাইট দাবি তার আইনজীবী আদালতে। 3, ছাত্রীর সম্মতিতেই সব, জেরায় দাবি মনোজিতের, মানে পুলিশি জিজ্ঞাসাবাদে মনোজিৎ এই দাবি করেছে এবং তার আইনজীবী আদালতে ওই কথা বলছেন। দুটোর মধ্যে সাযুজ্য আছে, তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে সম্মতিতেই হয়েছে। 4, ইনহেলারের সুস্থ করার চেষ্টা মনোজিতের আইনজীবী, এটি অসুস্থ হয়ে পড়ে, তাকে সুস্থ করার জন্যই ইনহেলার কিনে নিয়ে এসে দিয়েছিলেন তারা, এটা বলতে চাইছেন তারা। সরকারি আইনজীবী বলছে সুস্থ করে ধর্ষণের জন্য ইনহেলার, সরকারি আইনজীবী, মানে ইন্টেন্ট আলাদা, রং ইন্টেন্ট, কু উদ্দেশ্য নিয়ে ইনহেলার এনে দেওয়া। 6, কসবাকাণ্ডের জেরে কড়া যোগেশচন্দ্র ল কলেজ, কতটা করা হলো কি হলো দেখাবো 7 নম্বর ব্রেকে। পাশ করা পড়ুয়ারা 5 বছর কলেজে ঢুকতে পারবেন না এবং ছাত্র সংসদের অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ করা যাবে না। 5 ইয়ার্স, 5 বছর পাশ করার পর থেকে। 8, নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি মদন মিত্রের। 9 নম্বর, পুলিশি তলব এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজকে আজকে মুর্শিদাবাদের নবগ্রাম থানায় তলব করা হয়েছিল একটি ধর্ষণ মামলায়, সেখানে তিনি হাজিরা দেননি, সরাসরি হাইকোর্টে তিনি হাজিরা দেন। 10, তিনি একটি মন্তব্য করেছেন, দেখাবো 10 নম্বর ব্রেকিংয়ে। সাধু সন্তদের ওপর আক্রমণ নেমে আসছে বলেছেন অভিযোগ বা দাবি কার্তিক মহারাজের। আপনাদের দেখালাম বিগ বলে টপ 10 ব্রেকিং। দিন 15 হলো, এখন একদম বন্ধ সব বাজার দোকান, বাড়িতে বম ফেলছে। ঘরে আগুন লাগিয়ে দেবো, জল দেবো না, কারেন্ট কেটে দেবো। এমএলএর কাছে গেছি, থানায় জানিয়েছি। জল মানও দেবে না, জমিতে চাষ করতে দেবে না, তাহলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। এক ঘরে করে দেওয়া, যদি আপনারা অভিধানে বা ডিকশনারিতে দেখেন তাহলে এর মানেটা দেখবেন কাউকে সমাজ বা সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে সমাজচ্যুত করে দেওয়া। কিভাবে করবেন সেটা খুব সহজ অঙ্ক, জীবনটাকে একেবারে নরক বানিয়ে দেওয়া। বলে না আপনার লাইফ হেল করে দেবো, একবার বিতর্ক হয়েছিল একটা মন্তব্যে। এক্ষুনি যে মানুষগুলোর কথা আপনাদের শোনালাম তারাও সেই ঠিক এক কথাই বলছেন, তাদের জীবন এখন একেবারে গনগনে নরকের মতো, এটা ছাড়া কিচ্ছু বলা যায় না। হালদার পরিবার, তারা নিজেদের গ্রামেই সামাজিক বয়কটের শিকার। তারকেশ্বরের তেঘরি গ্রামের বহুদিনের বাসিন্দা তারা, কিন্তু এখন তাদের জীবন যে খাতে বইছে তাতে একটাই প্রশ্ন উঠবে, এভাবে কি বাঁচা যায়? বাচ্চাদের তো টিউশনি বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, বাচ্চাদের দুধ দিচ্ছে না। এমএলএর কাছে গেছি, থানায় জানিয়েছি, হ্যাঁ, সকলকেই জানিয়েছি। বাড়িতে বম ফেলছে, বাড়িতে 5খানা বম, এখনো দেখাতে পারি 5খানা বম বাড়িতে ফেলেছে। আমার ছেলে নাতিরা বাইরে বেরোলে ভয়ে ভয়ে থাকি, বাড়িতে আমরা মায়েরা, হ্যাঁ, এই এমন পাড়ায় ভয় দেখাচ্ছে সবাইকে, এই মারবো ধরবো এইসব বলছে। খবর দেখার আগে দেখেছিলেন তো, আমরা লিখছিলাম 12ওয়ারি বয়কট, ঠিক 12টা ফ্যামিলি, দেখুন 12টা ফ্যামিলি, হালদার বাড়ি, সবাই জ্ঞাতি গোষ্ঠী। ভেবে দেখুন 12টা পরিবার, 9 করে 60 জন সদস্য, অনেক বৃদ্ধ বৃদ্ধা, প্রবীণা আছেন, শিশু আছে 8 থেকে 80। তাদের সঙ্গে এটা কি করা হচ্ছে? বাঁচতে দেওয়া হবে না তাদের? এটা কি মগের মুলুক? এটাই উদ্দেশ্য নাকি এই 12ওয়ারি বয়কটের? সামাজিকভাবে বয়কট করা হচ্ছে দিনের পর দিন। এই ফতোয়া জারি করা এত সহজ? আইন নেই, সংবিধান নেই, সরকার নেই, স্থানীয় প্রশাসন নেই, কয়েকজনের মাতব্বরি, আর এতগুলো মানুষকে তার ফল ভুগতে হচ্ছে। অসহায়ের মতো দিন কাটাচ্ছে এই 12টি পরিবারের সদস্যরা। কারণটা কি?
কারণটা যেটা উঠে আসছে যে এই এলাকাতেই একটি রক্ষাকালী মায়ের মন্দির আছে এবং সেই মন্দির কাদের দখলে থাকবে, সেটা হালদার পরিবারের না গ্রামের মুষ্টিমেয় কয়েকজন লোকের হাতে। এই নিয়ে কিন্তু মামলা চলছে আদালতে কয়েকবার নির্দেশ এসেছে, সেই নির্দেশ কিন্তু এই হালদার পরিবারের পক্ষেই গেছে। তারপরেও কিন্তু যে কেন হালদার পরিবার আদালতে গেছে এবং কেন ওই মায়ের মন্দিরকে নিয়ে তারা ট্রাস্ট গঠন করেছে, এই অভিযোগে কিন্তু গ্রামের মুষ্টিমেয় কয়েকজন তৃণমূলের সঙ্গে জড়িত এবং তৃণমূলের শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজন দুষ্কৃতী এই হালদার পরিবারকে অর্থাৎ 12টি পরিবারের প্রায় 60 জন সদস্যকে একঘরে করে রেখেছে। হালদার পরিবারের সাফ কথা, এর মূলে রয়েছে গ্রামের শাসক দলের ছাতার তলায় থাকা কিছু মাতব্বর, মোড়ল এবং মুরব্বী। মামলা মকদ্দমার পর তারা এত ক্ষেপে গেছে যে মানুষের বাঁচার অধিকারটুকু তারা দিতে নারাজ। বাড়ির বাচ্চারা দুধ পাচ্ছে না, এটা হতে পারে কখনো? বাচ্চা দুধ পাবে না? কোন জমানায় আছি আমরা? তাদের পড়াশোনা বন্ধ হওয়ার জোগাড়, বাজার হাট সব বন্ধ। গ্রামে কারো সামনে পড়লে তারা দূরে দূরে পালাচ্ছেন। একটা সময় ছিল যখন এই অস্পৃশ্যতা নিয়ে চৌবাচ্চার জল দিতে দেওয়া হতো না একটা শ্রেণীকে। এটা কি সেই জমানা যেন একসঙ্গে দেখলে তাদেরও প্রাণ চলে যাবে? এই রকম ভয় প্রতিবেশীদের মধ্যেও তৈরি হয়েছে। সবাই তো এতে জড়িত নন। মানে এই যুগে এমনটা সহ্য করতে হচ্ছে, এটা আমি খবর পরিবেশন করার সময় আমি নিজে আমার গায়ে কাঁটা দিচ্ছে। মানে লজ্জা লাগে এটা ভেবে যে এমন একটা কাণ্ড এই রাজ্যে আমাদের দেখতে শুনতে হচ্ছে। অসহায় অবস্থায় পড়ে আছি। বাচ্চা ছেলে মেয়ে, একটা 4 বছরের নাতনি, সে দুধ খাবে, সে দুধ পাচ্ছে না। বাড়িতে কতদিন মাছ মাংস হয়নি, যে হবে বাচ্চারা খাবে সেটাও আনতে যাচ্ছি, দিতে ভয় পাচ্ছে। গ্রামের মানুষ ভয় পাচ্ছে। আনাজের দোকান থেকে আনাজ পাচ্ছি না, তারপরে মুদিখানা পাচ্ছি না, মুদিখানা আনতে যাচ্ছি, মুদিখানা পাচ্ছি না। এই পাচ্ছি না তালিকাটা শুনতে বসলে বোধ হয় শেষ হবে না, এমন অবস্থা। তেঘরি গ্রামে হালদারদের এক ঘরে করে যে অত্যাচার চলছে তার দায় কারা এর মূলে? তৃণমূলের লোক তো বাকি সবাই তৃণমূলের, একদম মানে সব দিক থেকে মারছে। পার্টিগত ব্যাপার চলছে এখানে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কি রাজনীতি করেন কোনো? না, আমরা কোনো রাজনীতির সঙ্গে নেই। যা গন্ডগোল মন্দির নিয়ে, যা গন্ডগোল হচ্ছে মন্দির নিয়েই হচ্ছে। আমরা 300 বছর, আমার দাদা শ্বশুরের আমল থেকে আমাদের এই মায়ের মন্দির। এখন তারা কি করছে, তারা আমাকে দূর দূর করে তাড়াচ্ছে। তারা কেন, এটা কিসের জন্য হচ্ছে? আমার একটা গাড়ি ছিল, ছেলে মেয়েদের স্কুল নিয়ে যেত, তাদের হুমকি দেখে তাকে বন্ধ করে দিয়েছে। এগুলো কি করে হবে? মন্দিরেই লেগেছে বিতর্কের রং। এক্ষেত্রেও সেই রাজনীতি। অভিযোগ, গ্রামের ওই মাতব্বররা, তাদের মধ্যে কেউ তৃণমূল কর্মী তো কেউ আবার তৃণমূল নেতা। কার ঘাড়ে কটা মাথা যে তাদের জারি করা ফতোয়া উপেক্ষা করে হালদার পরিবারকে সাহায্য করবে? বয়কট যদি হয়ে থাকে, কারা করেছে, কি বৃত্তান্ত করেছে, সেটা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলছি তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস যে বয়কট বলে কোনো জিনিস হবে না। যেভাবে তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে, একটা পরিবারের প্রতি সব দিক থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে, এই ধরনের রাজনীতি তৃণমূলই করে। ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে একটা পরিবারকে বিচ্ছিন্ন রাখা, এগুলো টিএমসি ছাড়া আর কেউ পারে না। এই হলো অবস্থা। দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল আর বিজেপি আঙুল তুলতে। এদিকে পঞ্চায়েতের কর্তারা, তারা নাকি এত কাণ্ডের কিছুই জানেন না। আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, জানি না বিডিও ম্যাডামকে কিছু জানিয়েছেন কিনা। যদি জানিয়ে থাকেন আমরা এটা আলোচনা করে নিয়ে যেটা ব্যবস্থা করার হয় আমরা এটা করব। জানুন, খোঁজ খবর নিন, এর বিহিত করুন। এই না জানা রোগটা খুব মারাত্মক। আর যদি জেনেও না জানার ভান করে থাকেন, TV9 বাংলা আপনাদের দৌড় করিয়ে ছাড়বে বলে দিলাম। হাত তুলে নিলেই দায় শেষ। কিন্তু চোখ খুলে ঘুম আর কতদিন চলবে আপনাদের? 12টা পরিবার, এতগুলো লোক দিনের পর দিন ভুগছেন, নীরবে তারা যন্ত্রণা ভোগ করে চলেছেন। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত কিছুই জানে না। হালদার পরিবারের সদস্যরা বলছেন যে তারা বহুবার অভিযোগ জানিয়েছেন এ নিয়ে, থানায় গেছেন, কিন্তু তারপরও শাসকের চোখ কান সব বন্ধ। আশ্চর্য, স্থানীয় বিধায়ক পর্যন্ত একই কথা বলছেন, জানা নেই। বিধায়ক হয়েছেন কি করতে আপনি?
আশ্বাস অবশ্য দিয়েছেন যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পদক্ষেপ করা হবে। আমরাও দেখব শাস্তি হয় নাকি অন্য কিছু। সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে একদিনও কেউ কাউকে এক ঘরে করে রাখবে না, এটা করতে আমরা দেব না প্রশাসনগতভাবে। তৃণমূল কখনো এসব করে না, প্রশ্রয় দেয় না, বা তৃণমূলের এই ধরনের কাজ যে করবে তাকে দল থেকে সোজা সাসপেন্ড করা হবে। কিন্তু সবার আগে প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা ঘটলো কিভাবে? স্রেফ ক্ষমতা দেখাতে? গ্রামের একটা মন্দির তা নিয়ে অমন কাড়াকাড়ি? হালদারদের হাতে যাতে মন্দিরের রাশ না থাকে তারা বলছেন সেটা তারা পারিবারিক মন্দির তাদের, এবং বংশ পরম্পরায় সেখানে তারাই সেবায়িত বা পূজারী যাই বলুন তারাই পুজো করে আসছেন। সেই জন্যেই এক ঘরে করে দিয়ে এমন শিক্ষা। 2025 সালে এসে এমন কিছু যে হচ্ছে এটা তো ভাবনার অতীত। মানুষের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেওয়ার খেলা চলছে। প্রশাসন যেখানে কিচ্ছু জানে না বলে হাত গুটিয়ে, সেখানে এর বিহিত কবে হবে এবং কে করবে বলতে পারবো না, জানি না, একদম স্থানীয় বিষয় বলতে পারবো। দল করি বলে সবসময় এই নয় যে কোন জেলার কোন পাড়ায় কোন শহরে কোনো ভালো ঘটনা বা খারাপ ঘটনা সবটাই আমরা সর্বশেষ তথ্য নিয়ে বসে আছি সেরম নয়। জনমনে এটা প্রতিষ্ঠিত যে তৃণমূল নিজেদের দলটাকে দুষ্কৃতীদের দল বানিয়ে ফেলেছে এবং তাদেরই এই দলে আধিপত্য আছে, তারাই এই দলকে নিয়ন্ত্রণ করবে। ডিসেম্বরের আগে তুমি এটাকে কমপ্লিট করে দেবে, তাই তো? সত্যি কথা বলছো? পরের কিস্তি টাকা পেয়েছো? হাউজিংয়ের জন্য এন্ট্রি করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মেসেজ বিডিও অফিসে আসেনি, বা আমরা এরা এখনো পর্যন্ত মেসেজ পাই। যদি কোনো বেনিফিট দেওয়া যায় একেবারে অসহায় ফ্যামিলি, আমাদের এই জাউলগাছি বুথে, এই জাউলগাছি অঞ্চলে এখানে একজন নাসিমা বিবি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওই টাকাটা নাকি অন্য মানে ব্যাংকে চলে যাচ্ছে। এইটুকু আমি ওকে পাঠাচ্ছি আজকে, একটু উনি হ্যাঁ একটু দেখে নেবেন, ও খুবই অসহায় আছে। কী পরিষেবা দেওয়া যায় এটা ম্যাডাম বলেছে, আমি এটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে বাবা, আসি বাবা, দোয়া করো। তারকেশ্বর থেকে খড়গপুর, কোথাও হুমকি, কোথাও মারধর, নিজের দলের লোককেও মারধর, অন্য দলের লোককেও মারধর। বলতে পারেন তৃণমূলের যেন মাথা ঢাকতে গিয়ে পা বেরিয়ে পড়ার দশা হচ্ছে। তার উপর আবার রয়েছে কাটমানি নেওয়ার অভিযোগ। হতকিম মানুষের মন পেতে তাই জনসংযোগ। যেমন গ্রামে গ্রামে ঘুরছেন শওকত মোল্লা, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তবে ভাঙড়ে তৃণমূলের দায়িত্ব যাবতীয় আছে, মানে অবজারভার তিনি। সেই কারণেই 26-এর আগে ভাঙড় বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ডোর টু ডোর যাচ্ছেন শওকত মোল্লা। স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মীর ভাণ্ডারে মাসে কত টাকা প্রতি মাসে পাও? এটা কে দিচ্ছে বলো? মমতা ব্যানার্জি দিচ্ছে, আমরা না। ভাঙড় বিধানসভার একাধিক এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ সারছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তিনি শুনছেন এবং তিনি খাতায় লিপিবদ্ধ করে সেগুলি সমাধান করার চেষ্টা করছেন। ম্যাডাম বলছি যে ওই আমাদের এই জাউলগাছি বুথে, এই জাউলগাছি অঞ্চলে এখানে একজন নাসিমা বিবি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওই টাকাটা নাকি অন্য মানে ব্যাংকে চলে যাচ্ছে। এইটুকু আমি ওকে পাঠাচ্ছি আজকে, একটু উনি হ্যাঁ একটু দেখে নেবেন, ও খুবই অসহায় আছে। পাশাপাশি শুধুমাত্র তাই নয়, কারোর কোনো ব্যক্তিগত সমস্যা নিয়েই সরাসরি তিনি সেই গ্রাম থেকেই বিডিও অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এমনকি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছেন যে সরকারি এই পরিষেবা পাওয়ার জন্য আদতে নেতারা কোনো টাকা পয়সা নেয় কিনাও। কত টাকা পেয়েছো? ওরা ঘরটা কত লেট হয়ে গেছে। কোনো নেতা টাকা পয়সা নিয়েছে না? নেই তো? সত্যি কথা বলছো তো? সম্প্রতি বাংলা আবাসের একটা টাকা বৃহৎ অংশের মানুষ পেয়েছে। আপনি তাদের কাছে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন যে নেতারা কোনো একটি জায়গায় টাকা নিয়েছে কিনা। কেন, নেতাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ ছিল, পেয়েছেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন দুই একজন আছেন যাদের জন্য অনেক সময় দল কালিমালিপ্ত হয়, সরকারের বদনাম হয়, এবং সেটাকে আমরা একটু ভেরিফাই করছি যে আমাদের
বুথ স্তরের অঞ্চল স্তরের যারা লিডার আছে বা আমাদের যারা জনপ্রতিনিধি আছে সাধারণ মানুষের কাছ থেকে কোনো পয়সা উপঢৌকন হিসেবে নিচ্ছে কিনা, এবং এতে আমরা খুবই খুশি। আমি এই যতগুলো বাড়িতে এখনো পর্যন্ত গিয়েছি, এখনো পর্যন্ত কেউ বলেনি যে আমাদের যারা বুথ লেভেলে কাজ করেন বা জনপ্রতিনিধি আছে তারা সাধারণ মানুষের কাছে টাকা নিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। জনসংযোগ তো বটেই, তবে এর মধ্যে ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টাও কিন্তু আছে। কি মনে হচ্ছে না তেমন আপনাদের? 26-এর আগে জনসংযোগে নওশাদ সিদ্দিকী অবশ্যই ভাঙরে, মনে হচ্ছে তারই পাল্টা আসরে নেমেছেন শওকত মোল্লা। আমি জানি তো আপনি কোনখানটা বলেন, এনাদের দোকানটা কোথায় জানো তো? অনলাইন ওটা করে দেন। ফোন নম্বর বলুন। যে একদিকে নওশাদ সিদ্দিকী জনসংযোগ করছেন তাই নিয়ে বারবার আপনি মন্তব্য করেছিলেন, আর অন্যদিকে আপনি জনসংযোগ করছেন, দুটোর মধ্যে কি পার্থক্য? দেখুন, আমি নওশাদ সিদ্দিকী সহ গোটা ভাঙড়বাসীকে একটা কথা বলবো যে উনি যে জনসংযোগ করছেন এটা অ্যাকচুয়ালি ভাঁওতা দিচ্ছেন না তো। উনি যে কাগজপত্রগুলো নিয়ে যান গ্রাম থেকে, একজনের সিঙ্গেল কোনো ম্যান আছে যাকে সরকারি পরিষেবা কোনো পরিষেবা পাইয়ে দিয়েছেন, একটা সিঙ্গেল ব্যক্তি সে সেইটা বলুক যে আমাকে এই পরিষেবা মানে পাইয়ে দিয়েছে। আসলে মানুষকে বোকা বানাতে হবে। চিনতে পারবেন না কেন বাবা? শওকত মোল্লা তিনি জানাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর যে জনসংযোগ সেই সংযোগ আদতে ভাওতা, বিধায়কের যে জনসংযোগ আদতে সেটাই কার্যকারী। ঘর বাড়ির জন্য ইয়ে করলাম, তারপরে দেখালাম, দেখলো ঘর বাড়ির জন্য বললো যে হ্যাঁ আসবে, দিদিকে জন্য রিকোয়েস্ট করলো দিদিকে, যে বললো নাম্বার দিয়ে ফোন করতে দিদিকে। বিধায়ক সাহেব আসলেন, কিছু বললেন? ওই তো স্যারকে বললাম, স্যার তো বলতে ঠিক আছে কোন কবে দিবে বলছে, আমরা তো জানি। আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে বাড়ি, আমরা সুযোগ সুবিধা কিছু পাইনি। আমি বেশি অসহায়, আমার ঘরে আসেনি। আপনি কমপ্লেন করেছেন? না, আমি এখন কোনো জায়গায় কমপ্লেন করিনি। নেতারা এসে জিজ্ঞাসা করেছে? কোনো জিজ্ঞাসা করে, হ্যাঁ হবে, আমরা যতদিন আছি তোমাদের ঘর হবে, থাকবো যতদিন তোমাদের দেখবো। এই সে সব নেতা পাশ হয়ে গেছে কিন্তু ঘর হচ্ছে না। এই 19 বছর বাস, 19 বছর। জুন 2025 আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। সন্ধে 6:10 নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়। পি এবং এম কে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে। ওরা জের কথা মতো বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। যে আমাকে বাথরুমের কাছে নিয়ে যায়, জোর করে যৌন সঙ্গমের চেষ্টা করে। আমি আপত্তি করি, বাধা দিই, ওকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়, শ্বাসকষ্ট হতে থাকে। হাসপাতালে নিয়ে যেতে বলি, কিন্তু ওরা সাহায্য করেনি। তখন একটা ইনহেলার এনে দিতে বলি, একটু সুস্থ হই। আমার জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখি মেন গেটে তালা। অসহায় গার্ডও আমাকে সাহায্য করতে পারেনি। যে আমাকে বিবস্ত্র করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি বাধা দিলে ব্ল্যাকমেল করে, ভয় দেখায়, যেমনটা সে সব সময় করে। আমার বয়ফ্রেন্ডকে খুন করার, আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেয়। তারপরেও আমি লড়তে থাকি। তখন আমার নগ্ন অবস্থার দুটো ভিডিও দেখায় যখন সে আমাকে ধর্ষণ করছিল। এখন আমি একজন নির্যাতিতা, আমি দ্রুত বিচার চাই। এই মনোজিৎ মিশ্র, দেখুন আবার আমাদের অন্য খবর ছেড়ে এই খবরে ফিরতে হলো। কেন বলুন তো? কারণ এটা বিগ আপডেট, বড় আপডেট। আর আমরা খবর নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না, কোনো আপোষ করি না। এই মনোজিৎ মিশ্র, যাকে নিয়ে এত হইচই, শাসকের বিড়ম্বনা, গোটা বাংলা জুড়ে আবার তোলপাড় পড়ে গেছে। আসলে এটা কি ষড়যন্ত্রের শিকার? মনোজিৎ কি ষড়যন্ত্রের শিকার? গণধর্ষণের অভিযোগ পুরোটাই সাজানো? আদালতে সওয়াল করতে গিয়ে মনোজিতের আইনজীবী আজ এমনটাই দাবি করেছেন। এজলাসে তিনি দাবি করেছেন এটা ষড়যন্ত্র। তিনি বলছেন এফআইআরটা পড়লে মনে হচ্ছে না বয়ানটা যেই রকম যেটা গণধর্ষণ। তিনি তো লাভ বাইটের কথা বলছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি বলছেন লাভ বাইট। লাভ বাইট সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে। প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে? মনোজিৎ মিশ্রার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি। যদি কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না। তার দাবি
যে এই এফআইআরের থেকেই স্পষ্ট যে এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে এবং গণধর্ষণ করা হয়নি বলেও আদালতে ভরা এজলাসে দাবি করেন কিন্তু অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী। একই সঙ্গে তিনি ষড়যন্ত্র বলেও দাবি করেন যে এক্ষেত্রে মনোজিৎকে ফাঁসানো হয়েছে, কিন্তু তার কেন তিনি এই দাবি করছেন সেই সপক্ষে কোনো যুক্তি এখন আদালতের সামনে তিনি নিয়ে আসেননি। এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র, একে ফাঁসানো হয়েছে। প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে, সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই। আমি তো বলেই দিলাম লাভ বাইট যদি কারো গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে। লাভ বাইট আপনি কি করে ডিফাইন করছেন? আমি নিজের চোখে দেখেছি বলে আপনারা তো শুনেছেন, আমি তো নিজের চোখে গিয়ে দেখে এসেছি। আচ্ছা বলুন তো, লাভ বাইট কখন থাকে? যখন দুজনের সম্মতিতে যৌন সঙ্গম হয়। মনোজিৎকে বাঁচাতে ঘটনার মোড় ঘোরাতে চাইছেন, দ্বন্দ্ব বাড়াচ্ছেন তার আইনজীবী। আবার মনোজিৎও কিন্তু পুলিশি জেরায় বা জিজ্ঞাসাবাদে দাবি করেছে যে যা হয়েছে ওই নির্যাতিতার সম্মতিতেই হয়েছে। আইনি মারপ্যাঁচে তার ক্লায়েন্টকে তার উকিল বাঁচাতে চাইবেন, এটা খুব স্বাভাবিক। ফাঁক ফোকর খুঁজবেন, এটাও স্বাভাবিক। কিন্তু সরকারি আইনজীবীর পাল্টা সওয়ালে কিন্তু গণধর্ষণই কিন্তু এখনো পর্যন্ত যা ব্যাপার, তাতে সরকারি আইনজীবী সেই গণধর্ষণের সওয়াল বা যুক্তিতেই অনার হবেন নাই বা কেন? সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল তিনি কি সওয়াল করেছেন ভালো করে শুনুন। তিনি বলছেন মেডিকেল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স এবং সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস যা যা আছে, মানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে, সেগুলো মিলেও যাচ্ছে। তার মানে ওই নির্যাতিতা যে বয়ান দিয়েছেন সেই বয়ানের সঙ্গে বাদবাকি যে প্রমাণগুলো, তথ্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে, সেগুলো মিলে যাচ্ছে। তাহলে এটা গণধর্ষণের দিকেই যাচ্ছে ব্যাপারটা। এবং আরেকটা কথা, স্বাভাবিক যুক্তিবুদ্ধি, দেখুন আইনের এই যে আইনের সওয়াল জবাব, এতে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না, কারণ পুরোটাই সাবজুডিস। কিন্তু একটা সাধারণ প্রশ্ন, কমন সেন্স থাকলে যে কোনো মানুষের মনে হবে যে কেউ যদি কনসেনসুয়াল সেক্স করবে, কেউ যদি সম্মতিতেই যৌনতা কোনো জায়গায় করবে বা সঙ্গম করবে, তাহলে সে হোটেলের ঘর বেছে নেবে না কেন? তাহলে সে এমন কোনো নিরালা জায়গা কেন বেছে নেবে না যেখানে মানুষের যাতায়াত নেই? তাহলে সে এমন কোনো পয়সা খরচ করেও তো সে করতে পারে, সে একটা কলেজের ক্যান্টিন বা গার্ড রুমকে কেন বেছে নেবে, তাই না? আরেকটা ব্যাপার, পুলিশ এমন ফুটেজ পেয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ওই জ্যাব এবং ওই যে প্রবীত দুজন করিডোর দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো মহিলা কোনো পুরুষের কাছে এমনিই যায়, মানে যাকে বলে কনসেনসুয়াল মিলনের জন্য, তাহলে সেক্ষেত্রে বলপ্রয়োগের কোন প্রয়োজন পড়বে? অর্থাৎ সম্মতিতে হলে কাউকে জোরাজুরি করতে হয়, হিড়ির করে ধাক্কা দিতে দিতে বা টেনে বলপ্রয়োগ করে নিয়ে যেতে হয়? এগুলো তো মিলছে না। তাহলে মনোজিতের আইনজীবী যে দাবিগুলো করছেন, অর্থাৎ পুলিশের হাতে অডিও আছে, ভিডিও আছে এবং সিসিটিভি ফুটেজ আছে। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আলিপুর আদালতে বিচারকের সামনে দাবি করেন যে ইনহেলার যে নিয়ে আসা হয়েছিল ঘটনার সময়, সেই ইনহেলার নিয়ে আসা হয়েছিল ওই নির্যাতিতাকে আরও অত্যাচার করার জন্য। প্রথম দফায় তার উপর নারকীয় অত্যাচার চলে। সেই অত্যাচারে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তখন অভিযুক্তদেরই একজন ইনহেলার নিয়ে এসে দেয়। ইনহেলার নেওয়ার পর যখন সে কিছুটা সুস্থ বোধ করে, তাকে আবার টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে সেই অত্যাচার চালানো হয়। এই ক্ষেত্রেই সরকারি আইনজীবী জানিয়েছেন যে ইনহেলার আনার মূল উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা ছিল তাকে আরও ভয়ঙ্কর অত্যাচার করা, তার উপর আরও পশুর মতো আচরণ করা। সেই কারণেই তিনি এই ইনহেলার আনতে পাঠিয়েছিল, অর্থাৎ অভিযুক্ত এই ইনহেলার আনতে পাঠিয়েছিল। অসুস্থ হয়ে যাওয়ার পরেও তারা কোনো বাধা মানেনি, অভিযুক্তরা কোনো বাধা মানেনি, যেখান থেকে এক প্রকার স্পষ্ট, যেটা সরকারি আইনজীবী দাবি করছেন যে তাদের তদন্তে উঠে এসেছে যে এটা এক প্রকার স্পষ্ট যে তারা বেপরোয়া হয়ে উঠেছিল নির্যাতিতাকে অত্যাচার করার জন্য, মরিয়া হয়ে উঠেছিল অত্যাচার করার জন্য। সেই কারণেই ইনহেলার নিয়ে আসা হয়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। ऑल नेसेसरी एक्शंस जहाँ एक्शन करा दरकार है, जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। খড়গপুরে প্রকাশ্য রাস্তায় আক্রান্ত প্রবীণ প্রতিবাদী, সিপিএম এর প্রাক্তন নেতাকে মারধরের প্রতিবাদে রাস্তায় নামলো জনগণ। খড়গপুরের ফরিদা এলাকা থেকে প্রতিবাদ মিছিল, শহর ঘুরে গোলবাজারে শেষ হয় নাগরিক মিছিল। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী।
আরজিকর থেকে কসবা ল কলেজ, রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের প্রতিবাদে মালদায় রাত দখল মহিলাদের। গ্রাম থেকে শহর রাত দখল করে প্রতিবাদে বাসিন্দারা। মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জমায়েত এলাকাবাসী। বাড়ি থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ, হাসপাতালে দেহ নিয়ে গেলে সেখানে বিক্ষোভ মৃতের পরিবারের। ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডে উত্তেজনা, মহিলার দেহ হাসপাতালে নিয়ে গেলে বচসায় জড়ায় শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির লোকজন। হাসপাতালেও ভাঙচুরের অভিযোগ, ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়ে ঘাটাল থানার পুলিশ। ঠাকুরপুকুরে বেপরোয়া গাড়ি ঢাকায় মৃত্যুর ঘটনায় চার্জশিট, আদালতে চার্জশিট জমা দিল লালবাজারের হোমিসাইড বিভাগ। 352 পাতার চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম সিদ্ধান্ত দাসের। 47 জন সাক্ষীর বয়ান রাখা হয়েছে চার্জশিটে। ঠাকুরপুকুর থানা এলাকায় এপ্রিল মাসের 6 তারিখ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির, সেই মামলায় চার্জশিট হোমিসাইড বিভাগের। বেহাল কেশপুরের আমনপুর গ্রামের 1.5 কিলোমিটার রাস্তা, বর্ষায় রাস্তায় চলাফেরাই দায়। রাস্তার করুণ ছবি TV9 বাংলার ক্যামেরায়। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘ 15 বছর ধরে গ্রামের একমাত্র রাস্তা বেহাল, প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায় ভোট বয়কটের হুঁশিয়ারি। রাস্তায় ধান গাছ রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কাশন্ডু গ্রামের ঘটনা, বিধানসভা ভোটের আগে রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। রাস্তা দাও ভোট নাও স্লোগান তুলে রাস্তা না হওয়ার প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। দীর্ঘ 10 থেকে 12 বছর রাস্তার কাজ হয়নি, ফলে ক্ষোভ বাড়ছে খানাকুলের সাইবোনা এলাকায়। প্রশাসনকে জানিয়েও সুরাহা না হওয়ায় পথে প্রতিবাদে খানাকুলের বেশ কয়েকটি গ্রামের মানুষ। জেলা শাসকের সঙ্গে দেখা করতে না পেরে তাঁর চেম্বারের সামনেই বসে পড়লেন বিজেপি বিধায়ক। আলিপুরদুয়ারের ভাটপাড়া চা বাগান এলাকায় একটি সেতু তৈরির দাবিতে ডুয়ার্স কন্যায় যান বিধায়ক বিশাল লামা। জেলা শাসক না থাকায় চা শ্রমিকদের নিয়ে সেখানেই বসে পড়েন তিনি। মেমারি হাসপাতালে চালু হলো 100 শয্যার নতুন ভবন। পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ণ এই হাসপাতালে দীর্ঘদিন ধরেই বেড সংখ্যা বাড়ানোর দাবি করছিলেন জেলাবাসী। সেই দাবিতে হাসপাতাল চত্বরে তৈরি হলো নতুন ভবন। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ায় খুশি জেলাবাসী। দুটো কাজ এখনো হয়নি। চিকিৎসক দিবসে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে আক্ষেপ তৃণমূল বিধায়ক নির্মল মাঝির। এখনো মেডিকেল কলেজে অত্যাধুনিক এমার্জেন্সি বিভাগ নেই, ট্রমা কেয়ার সেন্টারও নেই, সেই কারণেই আক্ষেপ নির্মল মাঝির। মন্তব্য মেডিকেলের MSVP অঞ্জন অধিকারী। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের বিভিন্ন এলাকা, সবজি ধান চাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত চাষিদের। দফায় দফায় জল ছাড়ার কারণে ফুলে ফেপে উঠেছে সুবর্ণরেখা ও ডুলুং নদী। নদী তীরবর্তী গ্রামগুলির চাষের জমিতে জল ঢোকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা। ফের পাচারের আগে বিপুল পরিমাণ মাদক উদ্ধার বীরভূমে। গাঁজা পাচারের অভিযোগে এক পাচারকারীকে গ্রেপ্তার পুলিশের। ধৃতের নাম নিরাজ শেখ, বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে দুমকাগামী বাসে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় প্রায় 22 কেজি মাদক। ডাকাতির 1 ঘন্টার মধ্যেই ডাকাত ধরল পুলিশ, উদ্ধার সোনার গয়না। ঝাড়খণ্ডের চাকুলিয়ায় সোনার দোকানে ডাকাতি ও দুষ্কৃতির খবর পেয়ে নাকা চেকিং পুলিশের। ঝাড়খণ্ড ও জামবনি থানায় যৌথ অভিযান। ঝাড়খণ্ড ও ঝাড়গ্রাম সীমানা থেকে পাকড়াও 2 দুষ্কৃতী।